বাসায় বসে আছে সবাই। আর আজই অরুণিকা তার পুতুলের বিয়ে দিবে। শতাব্দী হচ্ছে পুতুলের বড় বোন, ইভান পুতুলের বড় ভাই। ইমনকে বানিয়েছে ঘটক, আরাফ হচ্ছে পুতুলের মা, আর তুর্য বাবা। তাহমিদ আর আহনাফ এসেছে পুতুলের বিয়েতে নাচ গান করতে। ডুমুর আর বাঁধন পুতুলের শ্বশুর শাশুড়ি। সবাইকে এক একটায় পরিচয় দেওয়ার পর শতাব্দী অরুণিকাকে জিজ্ঞেস করল। ছোট সখী, তাহলে তুমি কি হবে? অরুণিকা হেসে বলল, আমি সবাইকে সাজিয়ে দিব, রান্না দেখব, তাহমিদের মতো রান্না করে সবাইকে খাওয়াবো। আরাফ হাততালি দিয়ে বলল। বাহ, বেশ বেশ। তুর্য বলল। খেতে পারবো তো? অরুণিকা বলল। অনেক মজা হবে। তাহমিদ বলল, কি কি রাঁধছ? এখন বলবো না, যখন খাবে তখন বলবো, এখন আগে সাজিয়ে দিব। অরুণিকা একটা ওড়না শতাব্দীর মাথায় পরিয়ে দিয়ে কাঁচা হাতে তাকে সাজিয়ে দিল। অরুণিকা সাজিয়ে দেওয়ার পর বলে, দেখো কত সুন্দর লাগছে। শতাব্দীকে দেখে তুর্য বলে। আমার মেয়ের কি হাল হলো? আহনাব তুর্যকে গুঁতো দিয়ে বলে। বাহ অরু, তুমি তো খুব সুন্দর করে সাজিয়েছো। অরুণিকা মিষ্টি হাসি দিল। শতাব্দী মুখ ছোট করে বসে রইল। অরুণিকা ইভানের সামনে এসে বলে, তোমাকে সাজতে হবে না, ভাইরা বোনের বিয়েতে সাজে না। ইভান হাঁ করে অরুণিকার দিকে তাকিয়ে রয়। শতাব্দী হেসে বলে। ভাইয়ারা বোনের বিয়েতে শুধু কাজ দেখে। এরপর পাশে থাকা একটা বাটি ইভানের মাথার উপর দিয়ে শতাব্দী বলল, মনে করো এখানে ফুল আছে, আর তুমি ফুল নিয়ে ঘর সাজাচ্ছ। ইভান বাড়িটা সরিয়ে চোখ ছোট করে শতাব্দীর দিকে তাকালো। এবার ইমনের নাকের নিচে কাজল দিয়ে গোপ এঁকে অরুণিকা বলল, তুমি হচ্ছে ঘটক, তুমি বিয়ে দেবে। ইমন বলল। ঘটক না, কাজে। শতাব্দী ইমনের কাছে এসে বলল, ভাবলাম ঘটক সাহেবকে বলবো একটা ছেলে দেখতে। এখন যেহেতু কাজী হয়ে গেছেন, তাহলে একেবারে বোনের বিয়ের পাশাপাশি আমার বিয়েটাও করিয়ে দিন কাজী সাহেব। ইমন কাজল দিয়ে আঁকা গোপের উপর হাত বুলিয়ে বলে, তোমার যা চেহারা, কয়েকশো বছর পরও সুপাত্র জুটবে কিনা সন্দেহ। তুর্য রাগী কণ্ঠে বলল, হে কাছে, তুই আমার মেয়ে কিভাবে অপমান করতে পারিস না? আমি তোর কোপ করে একেবারে। একেবারে কি, এই গোপ সহজে কাটা যাবে না। অরণিকা এই গোপ লাগিয়েছে। আমি তো কাটবো না, একেবারে পুরো মুখে গোফ লাগিয়ে দেবো। অরুণিকা তুর্যকে চুপ করিয়ে দিয়ে বল, তুমি হচ্ছে পুতুলের বাবা, তুমি কম কথা বলবে, চুপ থাকবে, নয়তো বরের বাবা রাগ করবে। অরুণিকার কথা শুনে সবাই অবাক। আরাব জিজ্ঞেস করলো, তোমাকে এসব কে বলেছে? আলেয়া খালা বলেছে। সিনথিয়া আপুর বিয়ের সময় আঙ্কেল চুপ করে বসেছিল, এমনিতেই কত বকবক করে। আলেয়া খালা বলেছে মেয়ের বাবা মার চুপ থাকতে হয়। ইমন হেসে বলল। অরণিকা হবে ভবিষ্যৎ পরিবার কল্যাণ মন্ত্রী। এবার অরুণিকা আরাফকে সাজিয়ে দিল। তুর্য আরাফের হাত ধরে বলে, আমার বউকে দারুণ লাগছে, চলো ঘরে যাই। আরাফ হাত সরিয়ে দিয়ে বলল, যা তো সর। এবার তাহমিদ আর আহনাফকেও সাজিয়ে দিল। আহনাফকে সাজানোর সময় অরুণিকা তার ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে দিচ্ছিল। আহনাফ বলল, অরু, আর লাগিয়ে দিও না। কি করছো? একেবারে খাইয়ে দেবে নাকি? অরুণিকা হাত ঝেড়ে বলল। এখন শেষ। আহনাফ বিরক্তি সুরে বলে, মেয়েরা এমন নাচ তোরণ লাগিয়ে কিভাবে চলাফেরা করে? আমার তো মনে হচ্ছে মুখে ভারী কিছু লাগিয়েছি। শতাব্দী মুখ বাঁকিয়ে বলল, মেয়েরা সব পারে, বুঝলে? এত বুঝতে হবে না। এই অরু, তাড়াতাড়ি বিয়ে শেষ করো। অরুণিকা বলল। তোমরা নাচ গান করো। আহনাফ বলল, আমি নাচবো? তোমাকে নাচ গান করার জন্যই তো বিয়েতে এনেছি। এবার অরুণিকার চাপা চাপিতে তাহমিদ আর আহনাফ কোমর দুলিয়ে নাচতে লাগলো। তাদের দেখা দেখি ইমন আর তুর্য যোগ দিল। শুধু আরাফ আর ইভান বসে বসে তাদের দেখছে। অরুণিকার পুতুলের বিয়ে খেলা শেষ করে শতাব্দী বাসায় চলে যাওয়ার জন্য বের হয়। শতাব্দীকে এগিয়ে দেওয়ার জন্য তাহমিদও বেরিয়ে এলো। শতাব্দী মুচকি হেসে বলল, আজকের খেলায় অনেক মজা পেয়েছি। শতাব্দী বিদায় দিয়ে চলে যেতে নিবে, তখনই তাহমিদ পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে বলে, এটা তোমার জন্য। শতাব্দী বক্সটা নিয়ে বলে, আমার জন্য? হুম, কি আছে এখানে? বাসায় গিয়ে দেখো। শতাব্দী মুচকি হাসি ফেরত দিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে সে তাড়াতাড়ি বক্সটা খুলে দেখলো
একজোড়া নূপুর। সে নূপুরগুলো হাতে নিয়ে দেখলো বক্সে একটা ছোট চিরকুটও ভাঁজ করা আছে। সে চিরকুটটা খুলে পড়তে লাগলো। তাহমিদ লিখেছে, অরুণিকার কাছে শুনেছি তোমার নাকি নূপুর পড়তে খুব ভালো লাগে। ওর জন্য কিনতে গিয়েছিলাম, ভাবলাম তোমার জন্য কিনে ফেলি। শতাব্দী মুচকি হেসে নূপুরগুলো হাতের মুঠোয় আবদ্ধ করলো। একটা মিষ্টি অনুভূতি এখন তার ভেতরটা নাড়িয়ে দিচ্ছে। এই অনুভূতির কোনো নাম নেই, শুধু সে এতটুকুই জানে আজ তার ভীষণ ভালো লাগছে। ঋতুর পরিবর্তনে সবাই অসুস্থ। প্রথম দিন থেকেই ইমন আর তুর্যের জ্বর। তারা টানা 2 দিন স্কুলে যায়নি। আর তুর্য তার থিয়েটারেও যাচ্ছে না। গতকাল থেকে আহনাফের জ্বর জ্বর লাগছে। প্রচন্ড মাথা ব্যথার জন্য সেও বিছানা ছাড়তে পারছে না। তবুও সে অসুস্থ শরীর নিয়ে দোকানে গিয়েছিল। দোকানের মালিক ভালো লোক, তিনি আহনাফকে কিছুদিন ছুটি দিয়ে দেন। এদিকে আজ সকাল থেকে অরুণিকা অসুস্থ। সে একদম চুপচাপ হয়ে গেছে। তার নুয়ে পড়া দেখে সবাই বুঝে গেছে এই ভাইরাস জ্বর এবার তাকেও ধরেছে। সবারই ওষুধ চলছে। আপাতত আরাফ আর ইভান সম্পূর্ণ সুস্থ আছে। তাহমিদেরও শরীর ভালো তেমন যাচ্ছে না। এর মধ্যে পুরো রাত বসে বসে নাস্তা বানিয়ে সে সকালে স্কুলের পর তার দোকান খুলতে গেছে। এতদিন ইমন তার সাথেই ছিল। এখন ইমনের শরীরও ভালো নেই, তাই সে একাই এসেছে। আজ রোদটাও খুব অসহনীয় লাগছে। তাহমিদের মাথাটাও ভারী হয়ে আছে। ক্রেতাকে ডাকার মতো তার কোনো শক্তি নেই। সে শুধু একটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই শতাব্দী তার বান্ধবী শ্রেয়ার সাথে ক্লাসে যাচ্ছিল। তাহমিদকে দেখে সে দাঁড়িয়ে গেল। শ্রেয়া শতাব্দীকে বলল। শতাব্দী অন্যমনস্ক হয়ে বলল, মিষ্টি মশাই। শ্রেয়া ভ্রু কুঁচকে বলল। শতাব্দী তাহমিদের সামনে এসে দেখল তার একটা মিষ্টিও আজ বিক্রি হয়নি। তাহমিদও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শতাব্দী তাহমিদের পাশে এসে বলে, মিষ্টি মশাই, কি করছো এখানে? শতাব্দীর কণ্ঠ শুনে তাহমিদের ঘোর কাটে। সে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছিল। তাহমিদ শতাব্দীর দিকে তাকিয়ে বলল, তুমি? হ্যাঁ, নাচ শিখতে যাচ্ছি, দেখলাম তুমি এখানে। তাহমিদ কাপা কণ্ঠে বলল। মিষ্টি বিক্রি করতে এসেছি। তাহমিদের শুকনো মুখটা দেখে শতাব্দীর কষ্ট হলো। সে তাহমিদের কপালে হাত রেখে বলে, এমা, অনেক জ্বর এসেছে। তাহমিদ হালকা হেসে বলল, আরে না, প্রচন্ড রোদ, তাই শরীর গরম হয়ে গেছে। হয়েছে, এই রোদে তোমার সুন্দর চেহারাটা পুড়িয়ে ফেলতে হবে না, বাসায় যাও। দেখো, তোমার পুরো মুখ লাল হয়ে গেছে। মনে হচ্ছে কেউ তোমার পুরো মুখে শুধু চট দিয়ে গেছে। তাহমিদ ভ্রু কুঁচকে শতাব্দীর দিকে তাকায়। শতাব্দী বলে, মা যখন পুচকিকে মারে তখন এভাবেই গাল লাল হয়ে যায়, তবে আমি কখনো মার খাইনি। তাহমিদ হাসে। শতাব্দী বলে, মিষ্টিগুলো আমি খেয়ে ফেলি। তাহমিদ আহত দৃষ্টিতে তার দিকে তাকায়। শতাব্দী তাহমিদের মুখের দিকে তাকিয়ে বলে, আরে মিষ্টি মশাই, কিনে নেব তো, এমনিতে দিতে বলছি না। এবার তাহমিদ মুচকি হেসে জিজ্ঞেস করলো, কটা লাগবে? সব দাও। সব? হ্যাঁ সব, তুমি তো জানোই আমার মিষ্টি অনেক প্রিয়। তোমার তো সবই প্রিয়। শতাব্দী হালকা হেসে বলল, মিষ্টি মশাই যা বানাই তাই আমার প্রিয়, সবই না। কথাটা শুনে তাহমিদ এক নজর শতাব্দীর দিকে তাকিয়ে মিষ্টিগুলো প্যাকেটে ঢুকাতে লাগলো। এদিকে শতাব্দী সব মিষ্টি কিনে নিয়ে চলে গেল। আর তাহমিদ বাসায় এসে ধপাস করে মেঝেতে শুয়ে পড়ল। শরীরে ভার ছেড়ে দেওয়ায় সে মেঝেতে পড়ে হালকা ব্যথাও পেয়েছে। এদিকে বাসায় আরাফ আর ইভান নেই। এমন আর তুর্য ঘুম। আহনাফেরও প্রচন্ড জ্বর। সেও আধো ঘুমে আছে। তাহমিদ অনেক কষ্টে মাথা তুলে। এই মুহূর্তে তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। কিভাবে বাসা অব্দি এসেছে সে নিজেও জানে না। এদিকে অরুণিকাও বসে বসে খেলছিল। সে তাহমিদকে কাঁপতে দেখে তার কাছে এসে বসে বলে, তাহমিদ, তোমার কি হয়েছে? তাহমিদ কাঁপা কণ্ঠে বলে। ওপাশ থেকে একটা বালিশ এনে দাও তো। অরুণিকা বালিশ এনে তাহমিদের মাথার নিচে দিয়ে বলে, আমি তোমার মাথায় হাত দিব? না, তুমি আমার জন্য একটা কাঁথা এনে দাও। অরুণিকা আশেপাশে কাঁথা খুঁজতে লাগলো। বাসায় মাত্র 2টো কাঁথা ছিল। একটা এখন ইমন আর তুর্য ভাগাভাগি করে নিয়েছে, আরেকটা আহনাফের দখলে। অরুণিকা বিছানায় উঠে আহনাফকে কয়েকবার ডাকলো। আহনাফ হুম হুম শব্দ করে আবার ঘুমিয়ে গেল। অরুণিকা এবার টেনে টুনে কাঁথাটা আহনাফের কাছ থেকে নিয়ে তাহমিদের উপর ছড়িয়ে দিল। তাহমিদ একপাশে জড়সড় হয়ে শুয়ে রইল।
কিছুক্ষণ পর আহনাফ ঠান্ডায় কাঁপতে লাগলো। সে বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করছে। অরুণিকা আবার আহনাফের কাছে গিয়ে বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরুণিকা একদম আহনাফের মুখের কাছে কান লাগিয়ে দেয়। এবারও সে কিছুই বুঝলো না, তাই সে আবারও আহনাফকে ডাকলো। এই আহনাফ, ওঠো, কি বলছো? আহনাফ ভ্রু কুঁচকে চোখ খুলে অরুণিকাকে দেখে বিরক্তি সুরে বলে, কি সমস্যা তোমার? যাও এখান থেকে। তুমি কি বলছো? আহনাফ ধমক দিয়ে বলে। আরে যাও বলছি, যাও। অরুণিকা একদম চুপ হয়ে গেল। আহনাফ কিছুক্ষণ পর হালকা চোখ খুলে দেখলো অরুণিকা ঠোঁট ফুলিয়ে তার দিকে তাকিয়ে বসে আছে। আহনাফ হালকা হাসে। অরুণিকাকে টেনে বুকের উপর বসিয়ে বলে, অরু, আমার শরীর ভালো না, একটা কাজ করবে? অরুণিকা মাথা নেড়ে বলল, কি কাজ? একবার আমার বাম পায়ে হাঁটবে, আরেকবার ডান পায়ে, এরপর দু হাতে, তারপর মাথার চুলগুলো একটু পর পর টেনে দেবে, তারপর মাথায় আর কপালের দুই দিকে একটা মাসাজ করে দেবে। মনে থাকবে তো? আর আমি ঘুমোচ্ছি, আমাকে কিছুক্ষণ পর পর ডাকবে না, ঠিক আছে? অরুণিকা আহনাফের কথা মতো তার হাত পায়ে হাঁটাহাঁটি করতে লাগলো। আর কিছুক্ষণ পর পর তার চুল টেনে দেওয়ার পাশাপাশি মাথাও টিপে দিতে লাগলো। কয়েকবার এমন করার পর অরুণিকারও বেশ মজাই লাগছে। আহনাফের পা দুটোর কাছে রেল লাইনের লোহার পাতের মতো মনে হচ্ছে। সেই দেওয়াল ধরে ধরে সে পায়ের উপর হাঁটছে আর লাফাচ্ছে। এদিকে অরুণিকার কাজ দিয়ে আহনাফ আরাম করে ঘুমোচ্ছে। প্রায় আধা ঘন্টা পর অরুণিকা ক্লান্ত হয়ে আহনাফের পায়ের উপরেই ঘুমিয়ে পড়ে। আরাফ আর ইভান বাসায় এসে দেখলো সবাই ঘুমোচ্ছে। তারা দুজনই সবার জ্বর মাপে। ইমন আর তুর্যের আপাতত 100 ডিগ্রি, আহনাফের 102 আর তাহমিদের 103। তবে অরুণিকার জ্বর নেই। আহনাফ আর ইভান তাড়াতাড়ি তাহমিদকে ধরে বিছানায় শুয়ে দিল। ইভান ফার্মেসি থেকে ওষুধ এনে আহনাফ আর তাহমিদকে খাইয়ে দিল। বাকি রাত আরাফ আর ইভান দুজনেই তাদের মাথায় জলপট্টি দিয়ে গেল। সকালে সুরাইয়া আলেয়া খালাকে দিয়ে তাদের ব্যবহারের জন্য পানি আনালেন আর ঘরটাও পরিষ্কার করিয়ে দিলেন। সকালের নাস্তা আর দুপুরের খাবারটা সুরাইয়া রেঁধে দিয়ে গেলেন। সন্ধ্যায় শতাব্দী বাসায় এলো। বাসায় এসে দেখলো আহনাফ আর তাহমিদ ঘুমোচ্ছে, বাকিরা বসে আছে। ইমন শতাব্দীকে জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ? তোমার শরীর ভালো? এখন ভালো আছে, কিন্তু ভাই একটু অসুস্থ। গায়ক সাহেব কোথায়? ওর শরীর ভালোই আছে, রাতের খাবার কিনতে গেছে। আরে এখন বাইরে বেরোতে গেল কেন? আরো কিছুদিন বিশ্রাম করতে পারতো। আরাফ বলল, ওর বাসায় ভালো লাগছিল না, তাই ওকে তো বললাম আমি গিয়ে নিয়ে আসছি, কিন্তু আমাকে যেতেই দেয়নি। ও, মিষ্টি মশাই কি ঘুমোচ্ছে? হুম। শতাব্দী পা উঁচিয়ে তাহমিদের ঘুমন্ত মুখটা দেখার চেষ্টা করছিল, কিন্তু তাহমিদ উল্টো দিকে ঘুরে ঘুমোচ্ছে, তাই তো আর মুখ দেখা সম্ভব হয়নি। এবার শতাব্দী বলে, কাল থেকে আমাদের পূজা শুরু, এখন তো স্কুলও ছুটি, সবখানেই তো ছুটি, কাজেও যেতে হবে না। শুনো, মা বলেছে তোমাদের দাওয়াত করতে, তাই সবাইকে দাওয়াত দিতে এসেছি। তোমরাও এসো, খালাদের কতবার বলি, ওরা আসে না, দূর থেকেই দেখে। আরাফ বলল, আমরাও দূর থেকেই দেখবো না হয়, সবাই তো এখন অসুস্থ। আচ্ছা, সমস্যা নেই, আমি সব বুঝি। তোমাদের ধর্মে বারণ আছে, পুজোয় যাওয়া যায় না, থাক। তোমাদের ধর্মের নিয়মগুলোকে আমরা সম্মান করি, মাও তো বুঝে। কিন্তু ওই যে সবাইকে বলার একটা রীতি আছে, থাক, নাইলে আসবে না, তাও আমরা সবাইকে দাওয়াত দিই। বাসায় অতিথি এলে অনেক ভালো লাগে। শতাব্দী থেমে বলল, আরেকটা কথা, মিষ্টি মশাই সুস্থ হলে কিন্তু ভালোই হতো, মিষ্টান্ন ভোজন কিন্তু ভালোই চলতো। এমন বলল, কাল এই বিষয় নিয়ে কথা হচ্ছিল, থাক, সমস্যা নেই, এই মুহূর্তে ওর সুস্থতা গুরুত্বপূর্ণ। আমি সৃষ্টিকর্তাকে বলবো যাতে এই ঘর থেকে সব রোগ কেটে যায়। আরাফ বলল, ইনশাল্লাহ। কি বললে এটা? আল্লাহ যদি চায় তবে অবশ্যই হবে। শতাব্দী মুচকে হেসে বলল। আসি তাহলে। 6 জন অরুণিকাকে হন্য হয়ে খুঁজছে। প্রায় 5 ঘন্টা হতে চলল, অরুণিকাকে পাওয়া যাচ্ছে না। আজ ছিল হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গ বিসর্জন। রাস্তায় মানুষের ঢল নেমেছে।
বাঁধনকে বাসায় আটকে রাখা দেয়। সে তার বন্ধুদের সাথে দেবী বিসর্জন দেখতে চলে গেছে, সাথে নিয়ে গেছে অরুণিকাকে। এখন বাঁধন ফিরে এসেছে, কিন্তু অরুণিকাকে হারিয়ে ফেলেছে। এদিকে আরাফ আর ইভানের 103 ডিগ্রি জ্বর। তারা দুজনই বিছানা ছেড়ে উঠতে পারছে না। ইমন আর তুর্যও পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আহনাফ এখনো দুর্বল, আর তাহমিদের জ্বর ওঠানামা করছে। অসুস্থতা, দুর্বলতা সব ভুলে এখন ছজনই দিশেহারা হয়ে গেছে। তারা পাগলের মতো ছুটাছুটি করছে তাদের অরুরকে এক নজর দেখার জন্য। অনেকক্ষণ খোঁজার পর আরাফ ক্লান্ত হয়ে মাটিতে বসে ফুপিয়ে কেঁদে ওঠে। তুর্য একপাশে বসে বারবার মনকে বুঝাচ্ছে তার টুইঙ্কেলকে সে এখনই ফিরে পাবে। এদিকে ইভান জ্বরের ঘরে বাঁধনকে দুটো চড়ও বসিয়ে দিয়েছে। বাঁধনের ফুপানো দেখে সুরাইয়া ছেলেকে আরো বকলেন। তিনিও আলেয়া খালাকে নিয়ে আশেপাশে খুঁজতে লাগলো। আহনাফ আর তাহমিদ অনেক দূরে চলে গেছে, অরুণিকাকে পায়নি। শতাব্দীদের পরিবার বাসায় ফেরার পর সব শুনে অনেক ভয় পেয়ে গেল, কারণ বিসর্জনের সময় পদদলিত হয়ে অনেকেই আহত হয়। বাচ্চাদেরও ওই সময় দূরে রাখা হয়। অরুণিকা যদি ভিড়ের মধ্যে পড়ে তাহলে হয়তো কোনো অঘটন ঘটে যাবে। আহনাফ এসব শুনে আবারও ঘর থেকে বেরিয়ে যায়। এবার সে একাই বেরিয়েছে। যে দিক দিয়ে অরুণিকার যাওয়া সম্ভব সেদিক দিয়ে হেঁটে নদীর ঘাট পর্যন্ত গেছে। নদীর ঘাটের কাছে এসে আহনাফ সেখানেই বসে পড়ে। তার মাথাটা ভো ভো করছে, ইচ্ছে করছে বাঁধনকে বেধড়ক পেটাতে। তখনই পেছন থেকে দুটো হাত তার গলা জড়িয়ে ধরলো। সেকেন্ডের জন্য আহনাফ থমকে গেল। পেছন ফিরে দেখলো অরুণিকা কান্না ভেজা চোখে তার দিকে তাকিয়ে আছে। আহনাফ বসা থেকে উঠে অরুণিকাকে শক্ত করে জড়িয়ে ধরলো। অরুণিকাও আহনাফের গলা জড়িয়ে ধরে বলল, আমি অনেক ভয় পেয়েছি জানো, ওরা অনেক পচা। আহনাফ অরুণিকাকে ছেড়ে তার মুখের দিকে তাকায়, কাপা কণ্ঠে বলে, কার কথা বলছো? দুটো আঙ্কেল। আহনাফ ব্যস্ত কণ্ঠে বলল। কি করেছে তোমার সাথে? তখনই সামনে একজন দম্পতি এসে দাঁড়ালো। তাদের দেখে আহনাফ দাঁড়িয়ে যায়। অপরিচিত মহিলাটি বলে, আমার চাচাতো বোন। আপনাদের পরিচয়? আহনাফ অরুণিকাকে কোলে নিয়ে বলে, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমাদের জীবন ফিরিয়ে দিয়েছেন। ওর কিছু হলে আমাদের কি হতো ভাবতেই পারছি না। সেই দম্পতি হাসি মুখে বিদায় নিল। আহনাফ ফোন বের করে বাসায় জানালো অরুণিকাকে পাওয়া গেছে। তারপর অরুণিকাকে কোলে বসি কিছুক্ষণ নদীর ঘাটে বসে। তার শরীর এখনো কাঁপছে। তার হাতের মুঠো অরুণিকার হাত। অরুণিকার চোখে মুখেও এখনো ভীতি, কিন্তু ভীতির মাঝে থেকেও সে বুঝে গেছে সে এই মুহূর্তে নিরাপদ স্থানেই আছে। তাই তো এত শান্ত হয়ে বসে আছে। তার চোখে ভয় থাকলেও একটা আলাদা প্রশান্তির রেশ ফুটে উঠেছে। এই চাহনির ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, তবে এক বাক্যে বলা যায়, এক অবুঝ বালিকা বেলা শেষে ফিরে পেয়েছে তার শান্তির ঠিকানা। আহনাফ অরুণিকার ছোট্ট হাতে তার ঠোঁট ছোঁয়ালো আর ফুপিয়ে উঠল। অরুণিকা আহনাফের দিকে তাকালো। আহনাফের চোখ ছলছল করে উঠল, বলল, ওরু, খুব ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল সেই ভয়ঙ্কর মুহূর্তটা আবার ফিরে এসেছে। মনে হচ্ছিল সব মুহূর্তই শেষ হয়ে যাবে। অরুণিকা আহনাফের চোখের পানি মুছে দিয়ে বলল, আমি আর তোমাদের না বলে বের হব না, তোমাদের সব কথা শুনবো। আহনাফ মুচকি হেসে বলল, আরাফ, ইভান, ইমন, তাহমিদ আর তোমার রকস্টার তোমার জন্য বসে আছে। চলো বাসায়। আহনাফ ও অরুণিকার হাত ধরে তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে। সূর্য অস্তগামী হচ্ছে। অস্তগামী সূর্যের রক্তিম আভায় আকাশটা লালচে হয়ে গেছে। অরুণিকা সেই আকাশের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো আর আহনাফকে প্রশ্ন করতে লাগলো, আকাশ এত বড় কেন? আকাশ লাল হয়ে গেছে কেন? আকাশ নীল হয় কেন? আকাশ কিভাবে ধরা যাবে? ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। আহনাফ কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে, আবার অজানা প্রশ্নগুলোকে পাশ কাটিয়ে প্রসঙ্গ পাল্টে দিচ্ছে। এভাবেই তারা গল্প করতে করতে বাসায় চলে এলো। মাওসিয়াতের দৃষ্টিতে অস্থিরতা, আর ইমনের দৃষ্টি মাওসিয়াতের দিকে স্থির। তাদের শ্রেণীকক্ষে 3টে সারি। মাওসিয়াত সবসময় শুরুর সারিতেই প্রথম বেঞ্চেই বসে, আর ইমন মধ্যের সারিতে তৃতীয় বেঞ্চে আহনাফ আর তাহমিদের সাথেই বসে। এটাই তাদের প্রতিদিনকার বসার নিয়ম। তবে ইভান আর আরাফ মধ্যের সারিতে প্রথম বেঞ্চে বসবে, আর দুর্জা একদম শেষে। আজ প্রথম বেঞ্চে অন্য কেউ বসেছে, কারণ আরাফ আর ইভান স্কুলে আসেনি।
শুধু ইমন আর দুর্জয় এসেছে। আর ইভানকে না দেখে মাওসিয়াতের দৃষ্টিতে এমন অস্থিরতা সৃষ্টি হয়েছে। ক্লাস শেষে মাওসিয়াত ইমনের সামনে এসে দাঁড়ায়। ইমন চুলে হাত চালাতে চালাতে বলে,